হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। কি হবে যদি তোমাদের নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছুটা ফাঁকা সময় বের করে হলিডেতে ছুটি কাটানোর জন্য কোথাও ঘুরতে যাও, আর ওই সময় যদি তোমাদের প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভয়ানক জঙ্গলের মধ্যে ক্র্যাশ করে, যেখানে অদ্ভুত রকমের সব বিপদ তোমাদের জন্য অপেক্ষা করছিল। তোমরা কি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে? গল্পে শুরু হয় কার্নট ব্যাংক থেকে, যেখানে আমরা একটি ডাকাতি হতে দেখি। এই ডাকাতিটা 4 জন বন্ধু মিলে করেছিল, যারা খুবই বুদ্ধি করে ব্যাংকের সমস্ত টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমরা এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে আমাদের দেখা হয় মিয়া নামের একজন এয়ার হোস্টেজের সঙ্গে। তার বয়ফ্রেন্ড আজকে তাকে একটা লাইটার গিফট করেছে, যেটা পেয়ে সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে এবং কিছুক্ষণ কথা বলার পরে দুজনে কিছুদিন পরে একটা হলিডেতে ট্রিপ প্ল্যান করে। এই সময় মিয়ার একজন কলিগ এসে তাকে সঙ্গ দেয়, আর তখনই আমরা এয়ারপোর্টে ওই 4 জন ডাকাতকে দেখতে পাই, যারা ব্যাংক রবারি করেছিল। তারা 4 জন নিজেদের চেহারাকে একেবারে পাল্টে ফেলেছিল। আসলে এরা 4 জন এই একই ফ্লাইটে সাইনোকাস্টো যাচ্ছে, যেটাতে মিয়া আর জুলি উপস্থিত আছে। তবে এই ফ্লাইটের মধ্যে যারা বসে আছে তাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই যে এই 4 জন আসলে কে হয়। তোমরাও জানো না, কিন্তু কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পরে সবকিছু সবাই জানতে পেরে যাবে। এর কিছুক্ষণ পরে ফ্লাইট টেক অফ করে, আর তার সঙ্গে জুলি এবং মিয়া প্রথমে পাইলটদেরকে কফি সার্ভ করে এবং তারপরে এক এক করে সমস্ত প্যাসেঞ্জারদেরকে ড্রিঙ্ক দেয়। আর তখনই সল্ট নামের একজন ছেলে, যে ওই 4 জনের মধ্যেই একজন ছিল, সে ওয়াশরুমে গিয়ে স্মোক করতে থাকে, যেটা কিছুক্ষণ পরে মিয়া জানতে পেরে যায়। তাই সে সল্টকে অনেক গালাগালি করে এবং বলে, তোমার এই ব্যবহারের কারণে প্লেনের মধ্যে যত প্যাসেঞ্জার আছে তাদের সকলেরই জীবন বিপদে পড়তে পারত। কিন্তু সল্ট ক্ষমা চাওয়ার বদলে উল্টে মিয়ার ওপরই গরম দেখাতে থাকে, যার কারণে রেগে গিয়ে মিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে এয়ারপোর্টের অথরিটির কাছ থেকে পাইলট জানতে পারে সামনের আবহাওয়া আরও খারাপ হতে চলেছে, তাই এটাই তাদের জন্য ভালো হবে তারা যেন আর সামনে এগিয়ে না যায় এবং প্লেনকে আবারও এয়ারপোর্টে ফেরত নিয়ে আসে। এখন পাইলট মিয়াকে ডেকে সবাইকে এই কথাটা জানাতে বলে দেয় যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা আর সাইনোকাস্টো যাচ্ছি না, আমরা আবারও ফেরত যেতে চলেছি। কিন্তু এই 4 জন ডাকাতের তো যত তাড়াতাড়ি সম্ভব সাইনোকাস্টো পৌঁছতে হতো। এই জন্য জন, যে ওই ডাকাত দলের প্রধান ছিল, সে তার সদস্যদের সঙ্গে ইশারা করে, যার পরে তারা সঙ্গে সঙ্গে ওই প্লেন আর তার মধ্যে বসে থাকা সমস্ত প্যাসেঞ্জারদেরকে বন্দি বানিয়ে নেয়। কারণ এখন যদি তারা 4 জন এখান থেকে ফেরত যেত, তাহলে পুলিশরা তাদেরকে খুব সহজেই ধরে ফেলত। তাই জন সেখান থেকে সঙ্গে সঙ্গে ককপিটে যায় আর পাইলটকে ভয় দেখায় যে এখান থেকে সোজা সাইনোকাস্টো চলো। আর অন্যদিকে ককপিটের বাইরে ফিলিপস এবং সল্ট সমস্ত প্যাসেঞ্জারদেরকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সবাই ভয় পেয়েছিল, কারণ খারাপ আবহাওয়ার কারণে সেই প্লেন খুবই টার্বুলেন্স হচ্ছিল। ওপর থেকে আবার সেই প্লেনটিকে হাইজ্যাক করে নেওয়া হয়েছিল। এইসব দেখে সেখানে থাকা একজন মহিলা খুবই চিল্লাচিল্লি করছিল, এই জন্য ফিলিপস তাকে চুপ থাকতে বলে, কিন্তু মহিলাটি মানছিলই না। তাই অন্য কোনো রাস্তা না থাকায় ফিলিপস তাকে গুলি করে। এখন মহিলাটির মারা যাওয়ায় সেখানে থাকা সমস্ত লোক আরও বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে ককপিটে গুলির আওয়াজ শুনে জন অনেক বেশি ঘাবড়ে যায়, সেভাবে হয়তো ককপিটের বাইরে কোনো অসুবিধা হয়েছে। আর এটারই সুযোগ পাইলট ম্যাক্স ওঠানোর চেষ্টা করে। সে জনের ওপর আক্রমণ করে যাতে তার বন্দুক সে কেড়ে নিতে পারে, কিন্তু এমনটা হয় না। আর এই হাতাহাতিতে বন্দুক থেকে গুলি চলে যায়, যেটা প্রথমে তো পাইলট ম্যাক্সে লাগে আর তারপরে প্লেনের কন্ট্রোল সিস্টেমে, যার কারণে সেখানে আগুন ধরে যায় আর প্লেন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। যদিও কো পাইলট অনেক বেশি চেষ্টা করে সে যেন কোনো রকমে প্লেনটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে, কিন্তু এমনটা হয় না, যার কারণে বাধ্য হয়ে সেই পাইলটকে প্লেনটিকে ক্র্যাশ ল্যান্ডিং করাতে হয়, যেটা সোজা গিয়ে একটি আইল্যান্ডে ক্র্যাশ করে। এখন বৃষ্টি চলার কারণে সেই প্লেনের আগুন তো নিভে যায়, কিন্তু প্লেনের অর্ধেক মানুষ সেই দুর্ঘটনার কারণে মারা যায়। তবে এখনো কিছু কিছু মানুষ ছিল যারা বেঁচে ছিল, যাদের মধ্যে ওই 2 জন এয়ার হোস্টেজ, ওই ডাকাতরা, যার মধ্যে ফিল মারা গিয়েছিল, কিন্তু জন, জ্যাক আর সল্ট এখনো পর্যন্ত জীবিত ছিল। যার পরে তারা 3 জন আবারও সবাইকে নিজেদের বন্দি বানিয়ে নেয় আর বলে প্লেনের মধ্যে যত জিনিসপত্র বেঁচে আছে সবগুলোকে উদ্ধার করে নিয়ে আসো, আর তারা যদি এরকমটা না করে তাহলে সবাইকে মেরে ফেলবে। এই সময় আমরা একজন মহিলাকে দেখতে পাই, যে ওই প্লেনের দুর্ঘটনার কারণে খুব খারাপভাবে আহত হয়ে পড়েছিল, যাকে মিয়া ফার্স্ট এড দিচ্ছিল, তাই সে জিনিস আনতে পারে না। কিন্তু জনের এই বিষয়টা ভালো লাগে না, তাই সে ওই মহিলাটিকে মেরে ফেলে, আর তার এরকম অসুস্থ লোকের দরকার ছিল না। এরপরে জন আরেকজন পাইলটকে, যে ওই প্লেন দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল, তাকে পায়ে হেঁটে সাইনোকাস্টো যেতে বলে, কারণ সেই একমাত্র সাইনোকাস্টো যাবার রাস্তা জানতো। তবে সে মানা করে দেয়, কারণ এইভাবে পায়ে হেঁটে সঠিক রাস্তা কখনোই বলা যেতে পারে না।
কিন্তু জন অনেক ভয় দেখালে সে জনকে একটা আইডিয়াতে বলে এখান থেকে সাইনোকাস্টো প্রায় 50 কিলোমিটার দূরে। এই জন্য সবার প্রথমে তো তারা টাকায় ভরা ব্যাগগুলোকে নিয়ে নেয় আর তারপরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই পাশেই থাকা একটা বিল থেকে একটা কুমির বেরিয়ে আসে আর জেরির ওপর হামলা করে তাকে নিয়ে যায়। সমস্ত ডাকাতরা কুমিরের ওপরে গুলি চালাতে থাকে, যার কারণে শেষমেশ ওই কুমিরটি মারা যায়। কিন্তু এটাই তাদের করা সব থেকে বড় ভুল ছিল, তাদের এমনটা করা উচিত হয়নি। তাদের সেখান থেকে চলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে কুমিরটিকে তারা মেরেছিল সেটা আসলে বাচ্চা ছিল, আর তাকে মৃত দেখে তার মা তার কাছে আসে যে ওই বাচ্চা কুমিরটির থেকে অনেক বড়, আর এখন সে তার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিশ্চয়ই নেবে। কিন্তু কিভাবে সেটা আমরা আগেই জানতে পারবো। এখন এরা সকলে এই সমস্ত টাকাগুলো নিয়ে সাইনোকাস্টো পৌঁছতে পারবে নাকি ওই বড় কুমিরের শিকার হবে, এই সাসপেন্স নিয়ে গল্পটি এগিয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়ার পরে তারা সকলে একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আরাম করে নেওয়ার কথা ভাবে। এই জন্য জন জ্যাককে সেই সমস্ত বন্দীদের ওপরে নজর রাখতে বলে আর নিজে গিয়ে ঘুমিয়ে পড়ে। যার কিছুক্ষণ পরে মিয়া আর তার সাথী একটা প্ল্যান করে, তারা একটা ঘুমের ওষুধ জ্যাকের ড্রিঙ্কে মিশিয়ে দেবে আর জ্যাক ঘুমিয়ে পড়লে তারা সেখান থেকে পালিয়ে যাবে। যার পরে মিয়া গিয়ে সেই ড্রিঙ্কে জ্যাককে অনেক বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দেয়, আর এখন তাদের ওপরে নজর রাখার মতন কেউ ছিল না। এরপরে মিয়া গিয়ে সকলের দড়ি খুলে দেয় আর সবাই জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে। আর সে জ্যাকের বন্দুকও নিয়েছিল। কিছু সময় পরে যখন চারিদিকে বৃষ্টি হয় তখন জনের ঘুম ভেঙে যায়। সে চোখ খুললে দেখতে পায় সমস্ত বন্দী সেখান থেকে পালিয়ে গেছে। এই জন্য সে সঙ্গে সঙ্গে জ্যাককে ঘুম থেকে ওঠায়, তাকে গালাগালি করে, এমনকি সে তাকে মারধর পর্যন্ত করে। যার পরে তারা তিনজন বন্দীদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে বাকিরা এখন জঙ্গলের অনেক গভীরে চলে এসেছিল, কিন্তু বৃষ্টির কারণে তাদের সামনে এগিয়ে যেতে অনেক অসুবিধাও হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও এরা সকলে সামনের দিকে যেমন তেমন করে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা মিয়ার বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যে নিউজ থেকে জানতে পারে মিয়ার প্লেন ক্র্যাশ করেছে। তাই এখন তার ভয় লাগছিল যে মিয়া কোনো বিপদে তো পড়ে যায়নি। এই জন্য সে তার বন্ধুদেরকে জানায় আমি তাকে খুঁজতে যেতে চাই, কিন্তু আমি কিভাবে জানবো সে কোথায় আছে। অন্যদিকে জঙ্গলের মধ্যে সবাই এগিয়ে যাচ্ছিল, আর জুলি নামের যে মেয়েটি ছিল সে সবার পেছনে ছিল, যাকে কুমির এসে নিজের শিকার বানিয়ে নেয়। আর এটাই সেই কুমির ছিল যার বাচ্চাকে তারা মেরে ফেলেছিল। মিয়া অনেক চেষ্টা করে সে যেন যেভাবেই হোক তার বান্ধবীকে বাঁচিয়ে নিতে পারে। এমনকি মিয়া সে কুমিরের ওপর গুলিও চালায়, কিন্তু কুমিরটি এতই বড় ছিল যে সেই গুলির কোনো প্রভাবই কুমিরের ওপরে পড়ে না। এখন কিছু লোক জুলিকে এইভাবে মারা যেতে দেখে প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায়, আর আবারও সেই জায়গাতেই যেতে থাকে যেখান থেকে তারা এসেছিল। আর এই সময় তাদের দেখা আবারও সেই ডাকাতদের সঙ্গে হয়, আর এরা সবাই আবারও তাদের বন্দী হয়ে গিয়েছিল। মিয়া তাদেরকে জুলির মারা যাওয়া আর সেই কুমিরের সম্পর্কে তাদেরকে বলার চেষ্টা করে, কিন্তু তারা মিয়ার কোনো কথা শোনার জন্য রাজি ছিল না। তারা শুধু এই বন্দীদেরকে মারধর করে চলেছিল, আর বিশেষ করে জন তো একটু বেশি লেগেছিল। অন্যদিকে রনি তার একজন ফ্রেন্ড ওয়ারেনের সঙ্গে ওই ব্ল্যাক বক্সটাকে ট্র্যাক করছিল, যেটা মিয়াদের প্লেনে লাগানো ছিল, যার মাধ্যমে তারা হয়তো তার গার্লফ্রেন্ডকে খুঁজে পেলেও পেতে পারে। এই জন্য সে একটা হেলিকপ্টারে করে জঙ্গলের পুরোটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু সে মিয়াকে কোথাও খুঁজে পায় না। যার পরে ওয়ার্নার একটা নির্জন এলাকায় নিজের হেলিকপ্টারটাকে ল্যান্ড করায়, যেখানে তারা একটা বোটও দেখতে পায়, যার মধ্যে বসে তারা মিয়াকে খুঁজতে থাকে। অন্যদিকে জন এখনও তাদেরকে দিয়ে নিজের ব্যাগ বহন করাচ্ছিল। তারা জনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে রাত্রিবেলা তারা যে কুমিরটিকে দেখেছিল সেটা সাধারণের থেকে অনেক বড়, তাই এখন তাদের এখান থেকে ফেরত চলে যাওয়া উচিত, নয়তো অন্য কারো কাছ থেকে সাহায্য নেওয়া দরকার। নয়তো তারা যদি এইভাবে এগিয়ে যেতে থাকে তাহলে এক এক করে সবাই মারা যাবে। কিন্তু জন আর জ্যাকে তাদের বলা একটা কথাও বিশ্বাস হচ্ছিল না। তারা ভাবছিল হয়তো তারা আবারও তাদেরকে বোকা বানাচ্ছে। অন্যদিকে আমরা রনিকে দেখতে পাই, যে ট্র্যাকারকে এক জায়গায় পেয়ে গিয়েছিল, যার কিছু দূরে তারা ওই ধ্বংস প্লেনটিকেও দেখতে পেয়ে যায়। এই জন্য সে আর ওয়ার্নার বোটকে ছেড়ে দিয়ে হেঁটেই মিয়াকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরে রনি সেই লাইটারটাকেও দেখতে পেয়ে যায়, যেটা সে মিয়াকে গিফট করেছিল। যেটা দেখে রনি বুঝতে পেরে যায় মিয়া এখনো পর্যন্ত জীবিত আছে আর সে আশেপাশেই কোথাও আছে। কিন্তু তখনই হঠাৎ করে সেই কুমির তাদের কাছে চলে আসে, যেটা দেখে তারা দুইজনে প্রচণ্ড বেশি ভয় পেয়ে গিয়েছিল। এখানে ওয়ার্নার ওই কুমিরের ওপরে গুলি চালালে তারা সেখান থেকে পালানোর জন্য কিছুটা সময় পেয়ে যায়। তারা নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে কোনো রকমে পালানোর চেষ্টা করছিল, কিন্তু কুমিরটি তাদের পেছনে হাত ধুয়ে পড়েছিল। আর এই চক্করে পড়েই তারা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যায়। রনি তো কোনো রকমে বোট পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু ওয়ার্নার পৌঁছতে পারে না। এই জন্য রনি তাকে জোরে জোরে ডাকতে থাকে, আর তার আওয়াজ পেয়ে রনি ওখানেও পৌঁছে যায়। যার কারণে তারা দুইজন সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজেদের বোট নিয়ে পালিয়ে যায়।
কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা ওখানেই পৌঁছে গেছে যেখানে তারা সকলে উপস্থিত ছিল। এখানে মিয়া রনিকে দেখতে পেয়ে যায় আর তারা দুজন খুবই খুশি হয়ে যায়। তারা দুজন ভাবতে থাকে হয়তো এখন তারা বেঁচে যাবে, কিন্তু তখনই সল্ট তাদের বোটটিকে পাল্টে দেয় আর জনি রনির দিকে বন্দুক তাক করে ধরে। কিন্তু এখানে ওয়ার্নার এখনো পর্যন্ত জীবিত ছিল, এই জন্য সে জল থেকে বেরিয়ে এসে জনির ওপর বন্দুক তাক করে ধরে। মানে এখানে সবাই একে অপরের দিকে বন্দুক তাক করে ধরেছিল আর সবাই এখানে ফেঁসে গিয়েছিল। এই সময় সেখানে ওই ক্রোকোডাইলটিও চলে আসে আর জ্যাককে ধরে তার শরীরকে দু খণ্ড করে দেয়। জ্যাক সাহায্যের জন্য সবার কাছ থেকে সাহায্য চাইতে থাকে, কিন্তু এখানে সবাই নিজেদের জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে থাকে। এখন জনেও বিশ্বাস করে ফেলেছিল যে এতক্ষণ ধরে মিয়া তাকে যে সমস্ত কথাগুলো বলছিল তার এক একটা সত্য ছিল। তারা সবাই লেকের মধ্যে তৈরি করা একটা পুরনো বাড়ির ওপরে উঠে পড়ে, যেখানে জন আর মার্কস সবাইকে নিজেদের বন্দুকের নিশানায় নিয়ে নেয়। আর অন্যদিকে তাদেরই মধ্যে একজন লোক ওই ক্রোকোডাইলটিকে খেপাতে থাকে যে দেখো আমি উপরে চলে এসেছি, তুমি কিভাবে আসবে। কিন্তু হয়তো লোকটি আজকে শেষবারের মতন কাউকে গালি দিচ্ছিল, কারণ তখনই ক্রোকোডাইলটি এসে তাকে নিজের শিকার বানিয়ে নেয়। অন্যদিকে রুমের ভেতরে সবাই এটা নিয়ে কথাবার্তা বলছিল যে এই ক্রোকোডাইলটি এত বড় কিভাবে হলো, এর ওপরে কোনো আঘাতের প্রভাব কেন পড়ছে না। তখন ওয়ার্নার তাদেরকে একটা ফ্ল্যাশব্যাক স্টোরি বলে, যেটা আমরা দ্বিতীয় পার্টে জানতে পারবো, যেটাতে তোমরা ভালো করে জানতে পেরে যাবে যে এই ক্রোকোডাইলটি এত বড় কিভাবে হলো, আর এটাও যে ক্রোকোডাইলটি এখানে কিভাবে আসলো। এখানে ওয়ার্নার সকলকে বলে তোমরা যদি চাও আমি তোমাদেরকে হেলিকপ্টারে করে এখান থেকে নিয়ে যেতে পারি, কিন্তু এর বদলে আমাকে কিছু টাকা দিতে হবে। এখন জীবনের আগে টাকার কি বা মূল্য ছিল, এই জন্য তারা সকলে টাকা দেবার জন্য রাজি হয়ে যায়। এরপরে জন একজন ছেলেকে এবং মার্কসকে গিয়ে বোর্ড আনতে বলে আর মিয়াকে সেই সমস্ত ব্যাগগুলোকে নিয়ে আসতে বলে যার মধ্যে তারা চুরি করা টাকা রেখেছিল। মিয়া সেই ব্যাগগুলোকে কোনো রকমে নিয়ে আসে, কিন্তু তার সঙ্গে ওই কুমিরটিও তার সঙ্গে চলে আসে এবং ওই বাড়ির একদিকের অংশটিকে ভেঙে দেয়, যার কারণে এখন সেখানে জল ঢুকছিল আর এই জন্য সেই কুমিরের সেখানে চলাচল করতে সুবিধা হবে, অথবা এটাও বলতে পারি তাদেরকে শিকার করতে। ঠিক তখনই ওই বাড়ির থেকে ওয়ার্নার নিচে পড়ে যেতে থাকে, কিন্তু সেই সময় মিয়া সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে জনি আর সল্ট দুজনেই বোর্ডে বসে সেখান থেকে পালিয়ে যাবার কথা ভাবে, কি তখনই তাকে রনি দেখে নেয় আর তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু অন্যদিকে মিয়া ওয়ার্নারকে সামলাতে পারছিল না, এই জন্য রনি বাধ্য হয়ে তাদেরকে ছেড়ে দিয়ে মিয়ার কাছে এসে তাকে সাহায্য করে, আর এরই সুযোগ উঠিয়ে তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় হঠাৎ করে বেনের পা পিছলে সে সোজা গিয়ে জলে পড়ে আর এখন তার মৃত্যু নিশ্চিত ছিল। অন্যদিকে মিয়া, রনি আর ওয়ার্নার তিনজনে বাড়ি থেকে বেরিয়ে আসে আর জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে। অন্যদিকে জন আর সল্ট বোর্ডে করে যেতে থাকে, কিন্তু তখনই তাদের বোর্ড মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, কারণ তাদের বোর্ডে টাকার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এখন জনি সল্টকে অর্ডার দেয় সে যেন এই টাকার ব্যাগগুলোকে ওঠায়, কিন্তু সল্ট এমনটা করতে রাজি হয় না আর নিজের ভাগের টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু জনের সমস্ত টাকার দরকার ছিল, এই জন্য সে তাকে মারধর করতে থাকে আর সমস্ত টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তার সেখান থেকে চলে যাওয়ার পরে ওখানে কুমিরটি আসে আর সল্টকে নিজের ডিনার বানিয়ে নেয়। কিছু সময় পরে সকাল হয়ে যায় আর ওয়ার্নার তাদের দুইজনকে নিয়ে নিজের হেলিকপ্টারের কাছে এসেছিল। এখানে মিয়া ভাবছিল হয়তো সে বেঁচে গেছে, এই জন্য মিয়া খুবই খুশি ছিল। ওই সময় রনি তাকে ওই লাইটারটি দেয় যেটা সে প্লেন ধ্বংসের ওখান থেকে পেয়েছিল, যার পরে তারা সেখান থেকে চলে যেতেই নেয় কি তখনই সেখানে জনি চলে আসে, যে তাদের দিকে বন্দুক তাক করে ধরে এবং বলে সে নিজে এই হেলিকপ্টারে করে যাবে। তবে সেই হেলিকপ্টারে তো মাত্র দুইজনেরই সিট ছিল, এই জন্য মিয়া আর রনিকে সেখানেই থাকতে হতো। এই জন্য ওয়ার্নার বলে ঠিক আছে, তুমি আমাকে ওই টাকার থেকে 5% দাও, আমি তোমাকে তোমার জায়গায় ছেড়ে আসবো। যেটাতে জনি রাজি হয়ে যায় আর তারা দুইজনে উড়ে যায় আর নিচ থেকে এই ঘটনা মিয়া এবং রনি শুধু দেখতে থাকে। তখনই আমরা দেখি আসলে এটা ওয়ার্নারের করা একটি প্ল্যান ছিল। সে কিছু দূর যাওয়ার পরেই রনির কাছ থেকে তার বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় তার কাঁধে একটি গুলি এসে লাগে, এই জন্য ওয়ার্নার তার সিট বেল্টটিকে খুলে দেয়, যার কারণে সে এখন নিচে ঝুলছিল। অন্যদিকে নিচে মিয়া আর রনি একটা বোর্ড দেখতে পায় যার সাহায্যে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু ওপরে প্রচণ্ড ধস্তাধস্তি হচ্ছিল। সেই সময় ওয়ার্নার জনিকে গুলি করে আর সে জলের মধ্যে পড়ে যায়। তারপরে ওয়ার্নার হেলিকপ্টারটিকে নিয়ে ওই দুজনের কাছে আসার চেষ্টা করে, তবে ওয়ার্নার সেই হেলিকপ্টারকে নিয়ে লেকের খুবই নিচ দিয়ে আসছিল, তাই সেই কুমিরটি লাফ দিয়ে ওই হেলিকপ্টারটিকে জলের নিচে নিয়ে চলে যায়, যার কারণে সেখানে একটা ভয়ানক ব্লাস্ট হয় আর ওয়ার্নার সেখানেই মারা যায়।
মানে এটা শুধু কুমির নয়, তার সঙ্গে স্পাইডারম্যানও। অন্যদিকে রনি আর মিয়া খুবই দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওই কুমির এখন তাদের পেছনে পড়ে গেছে। মানে ওই কুমির সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে সে কাউকে জীবিত অবস্থায় বেঁচে যেতে দেবে না, সে সবার ওপরে একই প্রতিশোধ নেবে। সেই সময় মিয়া লক্ষ্য করে লেক থেকে মিথেন গ্যাস বাইরে বেরিয়ে আসছে। এই জন্য সে সমস্ত পেট্রোলকে জলের মধ্যেই ঢেলে দেয় আর পকেট থেকে লাইটারকে বের করে সেই জলের মধ্যে আগুন লাগিয়ে দেয়, যার কারণে সেখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। আর ফাইনালি এই ব্লাস্টের কারণে কুমিরের ভবনীলা সাঙ্গ হয়। কিছু সময় পরে তারা ওই ব্ল্যাক বক্সটিকেও পেয়ে যায়, যেটা নিয়ে তারা আবারও ফেরত চলে আসে। আর আজকেও আমরা দেখতে পাই মিয়া এখনও সেই ভয়ানক ঘটনাকে ভুলতে পারেনি। সেই দিনগুলো তার স্বপ্নে আসে, কিন্তু কে জানে হয়তো এটা স্বপ্ন না, এটা বাস্তব। তোমাদের কি মনে হয় সেই লেকের নিচে কি কোনো রকমের ফ্যাক্টরি অথবা বেসমেন্ট ছিল যেখান থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসছিল, অথবা নিচে কি কোনো রকমের এক্সপেরিমেন্ট হচ্ছিল যার কারণে ওই কুমিরটি এত বড় হয়েছে? এই সমস্ত কিছু আমরা পার্ট 2-এ জানতে পারবো। তাই তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।